নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আমরা দেখেছি নিবেদন মুরারি মোহন বিটের গভীর রাতের ফিটন গাড়ি। শুরু হচ্ছে আজকের গল্প, গভীর রাতের ফিটন গাড়ি। আসানসোল থেকে 12টা ট্রেনে আমার নন্দনপুর রওনা হওয়ার কথা ছিল। স্টেশনটার নাম ঠিক মনে নেই, তবে নন্দনপুর ধরনেরই কিছু একটা নাম হবে। গল্পে তাই নন্দনপুর নামই দিলাম। আসানসোল থেকে নন্দনপুর 4.5 ঘন্টার পথ। আমার কলেজ ফ্রেন্ড সুজয় সেই হিসাব মতো 4:30টার মধ্যেই নন্দনপুর স্টেশনে পৌঁছে আমার জন্য অপেক্ষা করবে, এই রকম ব্যবস্থা ঠিক হয়েছিল। নন্দনপুর থেকে সুজয় আমাকে নিয়ে যাবে তাদের গ্রাম বীরশিলায়। নন্দনপুর বা বীরশিলা সবই আমার অজানা জায়গা। অজপাড়াগা বীরশিলা গ্রামের ছেলে সুজয় আসানসোলে মামা বাড়িতে থেকেই সে পড়াশোনা করে, মাঝে মধ্যে গাঁয়ে যায়। গরমের ছুটিতে সুজয় এখন গাঁয়ের বাড়িতে গেছে। বাবা আগে সে আমাকে বারবার অনুরোধ করেছিল এই 1 মাস ছুটির মধ্যে অন্তত 2-1 দিনের জন্যেও আমি যেন তাদের গাঁ থেকে আসি। আমিও রাজি হয়ে গেছিলাম এবং 23শে জ্যৈষ্ঠ বেলা 12টা ট্রেনে রওনা হওয়ার কথা পাকাপাকি স্থির করা হয়েছিল। নন্দনপুর স্টেশন থেকে বীরশিলা অনেকটা পথ। সাইকেল রিক্সা করে গেলে 1/2 ঘন্টা লাগে। অবশ্য পিচ ঢালা রাস্তা হলে 1/2 ঘন্টা লাগতো না, মেঠো পথ বলেই অত সময় লাগে। ট্রেনের সময় ছাড়া স্টেশনে রিক্সা থাকে না, তাও 2-3 দিন খানার বেশি নয়। কারণ এখানে প্যাসেঞ্জার যা নামে সংখ্যায় তা নিতান্ত নগণ্য, আবার যে কজন বা নামে তাদের মধ্যে রিক্সায় যাওয়ার লোক থাকে আরও কম। বেশিরভাগ লোক হেঁটেই যাওয়া আসা করে। এখানে রাত 8:30টায় যে ট্রেনখানা আসে সেই ট্রেন পর্যন্ত রিক্সা পাওয়া যায় স্টেশনে। 8:30টার পর 10টায় শেষ ট্রেন আসে। সে ট্রেনে নন্দনপুরের প্যাসেঞ্জার কদাচিৎ থাকে। কোনো কারণে যারা 8:30টার ট্রেনে আসে বটে, কিন্তু অত রাতে তাদের বীরশিলা বা অন্য গ্রামে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এসব কথা সুজয়ের মুখ থেকে আমার শোনা। স্টেশন থেকে বাঁ দিকে মাত্র মাইলখানিক দূরে নন্দনপুর গ্রাম, আর ডান দিকে সোজা চওড়া কাঁচা রাস্তায় প্রথমে চৌদার গ্রাম, তারপর বীরশিলা, আরও দূরে বিক্রমপুর। স্টেশন থেকে অন্ধ লোকও হেঁটে বীরশিলায় পৌঁছতে পারে। আর বীরশিলায় পৌঁছে বাঁড়ুজ্জে পাড়ার হরিমন সান্যালের কথা জিজ্ঞাসা করলে ছেলে বুড়ো সকলেই তার বাড়ি দেখিয়ে দেবে। নিতান্ত ছোট গ্রাম বীরশিলা। ওখানে প্রত্যেকে চেনে জানে। বিশেষ করে ডাক্তার হিসেবে হরিমোহন সান্যালকে শুধু বীরশিলা কেন, আশেপাশের আরও 5-7খানা গ্রামের লোক চেনে। ওই হরিমোহন বাবুরই প্রথম পুত্র সুজয় সান্যাল, আমার বরাতমুন্দ। স্টেশনে পৌঁছতে দেরি হয়, তাই ট্রেনখানা ধরতে পারলাম না। টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকতে যাব এমন সময় ট্রেন ছেড়ে দিল। মেজাজ গেল বিগড়ে। সুজয়ের কথা ভেবে মনটা আরও খারাপ হয়ে গেল। সে বেচারি অত দূর থেকে স্টেশনে এসে আমার জন্য অপেক্ষা করে ফিরে যাবে, এটা ভাবতেই বড় খারাপ লাগছে। 12টার পর দুটোই ট্রেন। দুটো ট্রেন সন্ধ্যা 6:30 নাগাদ নন্দনপুর পৌঁছাবে। ওই ট্রেনে গেলেও কোনো অসুবিধা নেই। গাঁয়ে পৌঁছাতে অন্ধকার হয়ে গেলেও হরিমোহন সান্যালের মতো নাম করা লোকের বাড়ি খুঁজে পেতে কোনো ঝামেলা হবে না। অতএব স্টেশনেই কাটিয়ে বেলা 2টোর ট্রেনেই রওনা হয়ে পড়লাম। কিন্তু আজ যে কার মুখ দেখে উঠেছি, অর্ধেক পথ গিয়ে গাড়িটা একটা স্টেশনে সেই যে দাঁড়ালো, আর তার চলার নাম নেই। জানা গেল সামনে স্টেশনে একটা মালগাড়ি লাইনচ্যুত হয়েছে মাত্র 1/2 ঘন্টা আগে। সেই মালগাড়িকে না সরানো পর্যন্ত আমাদের এই গাড়ি নড়বে না। সুদীর্ঘ 4.5 ঘন্টা পর গাড়ি ছাড়ল। আমার মনে তখন শোচনীয় অবস্থা। বুঝলাম ট্রেন থেকে নেমে সারা রাত নন্দনপুর স্টেশনেই আমাকে কাটাতে হবে, তাছাড়া আর উপায় নেই। রাত 11:15টায় নন্দনপুর পৌঁছালাম। আরও 3 জন নামলো। চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার। অত বড় লম্বা প্ল্যাটফর্মটায় মাত্র 2টো কেরোসিনের আলো লম্বা পোস্টের মাথায় জ্বলছে মিটমিট করে। সে আলো এতই মিটমিটে যে পোস্টের কাছাকাছি জায়গাটাও আলোকিত করতে পারছে না। প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক চাইছিলাম, তারই মধ্যে অপর প্যাসেঞ্জার 3 জন অন্ধকারের মধ্যে কোথায় যে হারিয়ে গেল তার হদিশ পাইনি।
আমি একেবারে নিঃসঙ্গ হয়ে পড়লাম। নিজেকে বড় অসহায় মনে হতে লাগলো। অগত্যা আমি টিকিট ঘরের দিকে পা বাড়ালাম। খোলা জানালার দিকে উঁকি মারলাম। একজন মাঝবয়সী ভদ্রলোক চোখ বুজে চেয়ারে বসে আছেন, আর তার পিছন দিকে নীল জামা পরা একটি কুলি মেঝেতে শুয়ে রয়েছে। আমি ডাকলাম, স্যার শুনছেন? স্যার শুনছেন? স্টেশন মাস্টার চোখ মেলে তাকালেন। কি টিকিট চাই? আগে আগে না, আমি এই ট্রেনে আসানসোল থেকে এলাম, বীরশিলা যাব। অনেক দূরের রাস্তা, তাছাড়া এখানে আমি একেবারে নতুন। এর আগে এই অঞ্চলে কোনোদিন আসিনি, পথঘাট কিছুই জানি না। কাজে এত রাতে যাওয়া আমার পক্ষে উচিত হবে না। আপনি যদি আজ রাতের মতো আপনার এখানে আমার থাকবার একটা ব্যবস্থা করে দেন। বেশ, তো পাশের ওয়েটিং রুমে থাকুন, দরজা খুলে দিচ্ছি। আলোও একটা দিতে পারবো। টিকিট ঘর সংলগ্ন আর একটি ছোট ঘর রয়েছে, সেটাই বিশ্রাম ঘর। স্টেশন মাস্টার লণ্ঠন নিয়ে বেরিয়ে এসে ওয়েটিং রুমের তালা খুলে দিলেন। বললেন, দরজা বন্ধ করে শুয়ে পড়ুন। অন্ধকারে অসুবিধা হতে পারে আপনার, আলোটা অল্প জ্বেলে রাখতে পারেন। মালগাড়িটা ডিরেন্ট হয়ে যাওয়াতে আপনার মতো অনেক দুর্ভোগ আজ পোহাতে হবে। স্টেশন মাস্টার মশাই চলে গেলেন। আমিও দরজায় খিলেটে দিলাম। ঘরের মধ্যে বেশ চওড়া মতো দুটো বেঞ্চি পাতা, তারই একটাতে পা ছড়িয়ে শটান শুয়ে পড়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম। একে নতুন জায়গা, তার উপর এই রকম পরিস্থিতি, চোখ খেয়ে কি ঘুম আসতে চায়? তবু তাকিয়ে থেকে ভাবতে ভাবতে এ সময় দু চোখে তন্দ্রার গোড় নেমে এলো। আর ঠিক সেই সময় বন্ধ দরজার কপাটে শুনতে পেলাম ঠক ঠক শব্দ। তন্দ্রা ছুটে গেল। স্টেশন মাস্টার দরজায় ধাক্কা দিচ্ছে মনে করে তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম একজন রোগা আধুরো লোক গেঞ্জি গায়ে লুঙ্গি পরে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। আপনি যাবে কোথায়? বীরশিলা। আসুন, আমার গাড়ি আছে। না না না, এত রাতে যাব না। যাদের বাড়ি যাব তারা এখন অঘরে ঘুমোচ্ছেন। এত রাতে তাদের জাগিয়ে বিরক্ত করে লাভ নেই। কি এমন রাত হয়েছে? রাত 9টাও বাজিনি এখন। 15 মিনিটের মধ্যে পৌঁছে দেবো আপনাকে। আসুন। কি বলছো হে? খুব কম হলেও রাত 12টা হবে এখন। এই বলে হাতের রিস্ট ওয়াচের দিকে তাকালাম। তাকিয়েই একেবারে হতভম্ব হয়ে গেলাম। ঘড়িতে 9টা বাজতে তখনও 10 মিনিট দেরি আছে। ব্যাপারটা কি হলো আমার মাথায় ঢুকছে না। আমার স্পষ্ট মনে রয়েছে আমি যখন নন্দনপুরে পৌঁছাই তখন ঘড়িতে 11টা বেজে 15 মিনিট হয়ে গেছে। সেই হিসেব মতো এখন 12টা বাজে কথা। আমি আবার ঘড়ির দিকে তাকালাম। হ্যাঁ, ঠিক 10 মিনিট দেরি হয়েছে 9টা বাজতে। তাহলে আগে যা দেখেছি সেটা চোখের ভুল ছাড়া আর কিছুই নয়। ইস, এতক্ষণ অযথাই আমি ওয়েটিং রুমে বসে আছি। ট্রেন থেকে নেমে যদি স্টেশনের বাইরে যেতাম তাহলে গাড়িও পেয়ে যেতাম এবং সুজয়দের বাড়িও এতক্ষণে পৌঁছে যেতাম। এমন চোখের ভুল তো আমার কখনো হয়নি। একেই বলে গ্রহের ফের। বাবু, লোকটির ডাকে আমি যেন সম্বিত ফিরে পেলাম। বাবু, যাবেন নাকি? আমি এবারে গায়ে ফিরে যাব, আপনাকে নিয়ে যাই। এরপর আর গাড়ি পাবেন না কিন্তু। বেশ, চলো। বীরশিলায় বারুজ্জি পাড়ার হরিমোহন সান্যালের বাড়ি যাব। লোকটি আর কথা না বলে এগিয়ে চলল। আমি ওর পিছনে পিছনে স্টেশনের বাইরে এলাম। ভীষণ অন্ধকার, কিচ্ছু নজরে পড়ে না। তবু ভালো করে তাকাতে আবছাভাবে নজরে পড়ল রাস্তার উপর একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়িটা প্রায় অন্ধকারে মিশেই দাঁড়িয়ে রয়েছে। নিঝুম রাত,
কোথাও কোনো সারা শব্দ নেই। রাত 9টা বাজেনি, অথচ রাতের এমন চেহারা। এখন রাত 9টা না রাত 12টা, ভাবতে গিয়ে মাথাটা ঝিমঝিম করে উঠল। রাত 9টাই হোক আর 12টাই হোক, এমন থমথমে রাতে, এমন জমাট অন্ধকারের মধ্যে আমার যেতে মন চাইছে না। বললাম, না, আজ আর যাবো না, কাল সকালেই যাব। শুনে লোকটা স্থির দৃষ্টিতে আমার দিকে তাকালো। লোকটার একেবারে কাছেই আমি দাঁড়িয়েছিলাম। দেখতে পেলাম তার চোখের তারা দুটো। অস্বাভাবিক রকমের স্থির সেই চোখের দৃষ্টি। মনে হলো তার চোখ দুটো পাথরের চোখ। এ কেমন চোখ, এ কেমন চাহনি! আমার বড়ই অস্বস্তি মনে হতে লাগলো। কেন শুধু সারা রাত এখানে কষ্ট করে পড়ে রইবেন? আমরা ততক্ষণে গাড়িটার কাছে এসে দাঁড়িয়েছি। দেখলাম ওটা একটা ফিটন গাড়ি। ঘোড়াটাও খুব তেজি, কিন্তু ঘোড়াটা এমন স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, ওটাকে জ্যান্ত বলেই মনে হচ্ছে না। মনে হচ্ছে একটা মরা ঘোড়াকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘোড়াটা নড়ে চড়ে গাড়িটা টানবে বলে বিশ্বাস করা যাচ্ছে না। এইটা আমার গাড়ি, উঠে পড়ুন। 10 মিনিটের মধ্যে আপনাকে পৌঁছে দেবো বীরশিলায়। আপনাকে নামিয়ে দিয়ে আমি বিক্রমপুর চলে যাব। কেমন যেন একটা অজানা ভয় নিয়ে আমি ফিটনে উঠে বসলাম। বুকটা ভয়ে ভারী হয়ে রইল। ফিটন চলতে শুরু করলো। কিন্তু কি আশ্চর্য, গাড়ির চাকার আওয়াজ বা ঘোড়ার খুঁড়ে শব্দ কিছুই আমার কানে আসছে না। এ আবার কি কাণ্ড! কোনো আওয়াজ পাচ্ছি না কেন? আমি কি বধির হয়ে গেছি? না, তা হবো কেন? তাহলে চালকের সঙ্গে এতক্ষণ যে কথা হচ্ছিল আমার, সেসব কথা তো শুনতে পাচ্ছিলাম। তবে আমার বোনের ভয় আরো বাড়ল। এরপর যে কাণ্ড ঘটলো তা আরো অস্বাভাবিক। ফিটন এত জোরে ছুটতে লাগলো যে তা ভাবা যায় না। একটা ঘোড়া কি এত বড় একটা গাড়ি নিয়ে এত জোরে ছুটতে পারে? কখনো না। হাওয়ার চেয়েও জোরে গাড়ি ছুটছে, এত জোরে ছুটছে যে কাছের গাছপাগুলো একেবারে নজর পড়ছে না। আমি বেশ বুঝতে পারছি এভাবে গাড়ি চললে খুব অল্প সময়ের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলবো। ভয় আমার হাত পা দেহ যেন ঠান্ডা হয়ে আসতে লাগলো। প্রাণ পড়ে চেঁচিয়ে উঠলাম, গাড়ি থামাও, গাড়ি থামাও! এরপরে কি হয়েছিল তা আমার জানা নেই, কারণ চিৎকার করে উঠে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। জ্ঞান ফিরতে দেখেছিলাম আমি শুয়ে আছি সুজয়দের ঘরে। আমার চোখের সামনে দেওয়ালে একটা বড় ঘড়ি ছিল। তাতে দেখেছি তখন বেলা 8টা বাজতে 10 মিনিট দেরি। মুহূর্তের মধ্যে সমস্ত ঘটনা আমার মনে পড়ে গেল। সর্বনাশ, এতক্ষণ আমি অজ্ঞান হয়েছিলাম। আমার কাছে তখন সুজয় বাবা, হরিমোহন বাবু, সুজয় মা এবং আরও কয়েকজন স্ত্রী পুরুষ ছিলেন। তাদের প্রশ্নের উত্তরে গত রাতের সমস্ত কথা আমি জানালাম, এবং আমি নিজেও জানলাম যে আজ ভোরে আমাকে মাঠের মাঝে রাস্তা থেকে তুলে আনা হয়েছে। চৌদার গ্রামে ছেড়ে বীরশিলার কাছাকাছি আমাকে পাওয়া গিয়েছিল। খুব ভোরে একজন চাষির নজরে আমি পড়ে যাওয়ায় সে বীরশিলা গিয়ে হইচই ফেলে দিয়েছিল। ফলে বীরশিলা থেকে অনেকেই আমাকে দেখতে যায়। সুজয় ছিল তাদের সঙ্গে। সেই আমাকে নিয়ে আসে তাদের বাড়িতে। গত রাতের ঘটনা আমার মুখ থেকে শুনে হরিমোহন বাবু সন্দেহজনকভাবে মাথা দোলাতে থাকেন। তারপর বললেন, আমার মনে হচ্ছে সেই বিক্রমপুরের জমিদারি ব্যাপার। কাল কত তারিখ ছিল? 23শে জ্যৈষ্ঠ না? হ্যাঁ, সেই তারিখে আরো 3বার এই ধরনের ঘটনা ঘটেছে শুনেছি। 23শে জ্যৈষ্ঠ তারিখেই বিক্রমপুরের জমিদার মশাই ছিলেন অবঘাত থেকে মৃত্যু হয়েছিল না বাবা? কি ব্যাপার জ্যাঠামশাই? হরিমোহন বাবু বলতে লাগলেন। প্রায় বছর 20 আগেকার কথা।
আমাদের গ্রামে 3 মাইল দূরে দক্ষিণে বিক্রমপুর গ্রাম আছে। সে সময় ওই গ্রামের জমিদার ছিলেন রায় বাহাদুর নেহারেন্দ্র চৌধুরী। তার বয়স তখন 65 বছর হবে। স্ত্রী বনলতা অনেকদিন আগেই দেহ রক্ষা করেছেন। একমাত্র পুত্র সঞ্জীব চৌধুরীর বয়স তখন 35 বছর। এই পিতা পুত্র ছাড়া ওই বাড়িতে থাকতো নেহারেন্দ্র বাবুর ছোট ভাই শিবশঙ্কর এবং তার স্ত্রী ও 5 ছেলে মেয়ে। এছাড়া থাকতো নেহারেন্দ্র বাবুর এক বিধবা বোন, এক ভাগ্নে আর কয়েকজন দাস দাসী, রাঁধুনি, বামুন ইত্যাদি। বিয়েটা করার দিকে সঞ্জীবের কোনো ঝোঁক ছিল না, বরং বিয়ে করবে না বলেই সে মনে মনে স্থির করে রেখেছিল। নেহারেন্দ্রবাবু মাঝে মাঝে ছেলেকে বিয়ে করার কথা বলতেন বটে, কিন্তু তেমন জোর দিতেন না। কিন্তু তার বয়স যখন 65 হলো, যখন তিনি বুঝলেন যে তিনি আর বেশি দিন বাঁচবেন না, তখন ছেলেকে বিয়ে করার জন্য খুব পীড়াপিড়ি করতে লাগলেন। কারণ একমাত্র ছেলে সঞ্জীব, সে যদি বিয়ে না করে তাহলে সংসারটা নষ্ট হয়ে যাবে। সঞ্জীবের মৃত্যুর পর এই সংসারে আর কেউ থাকবে না। যাই হোক, বাপের বারবার অনুরোধ শেষ পর্যন্ত সঞ্জীব বিয়ে করতে রাজি হলো এবং বিয়ে ঠিক হয় কাঞ্চনগড় গ্রামের জমিদার কন্যার সাথে। সঞ্জীবের বিয়ে হয়েছিল 22শে জ্যৈষ্ঠ। 23 তারিখে বউকে নিয়ে এসে কাঞ্চনগড় থেকে বৈকালে ট্রেনে রওনা হয়েছিল। ট্রেনে নন্দনপুর 1 ঘন্টার পথ। ভেবেছিল 6:30টার মধ্যে নন্দনপুর পৌঁছে আলো বাজনা করে জাঁকজমক সহকারে সে বিক্রমপুর যাত্রা করবে। হরিমোহন বাবু বলে চলেছেন, কিন্তু তোমার ভাগ্যে যা ঘটেছে, সঞ্জীবের ভাগ্যেও সেদিন তাই ঘটেছিল। পথিমধ্যে ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ায় নন্দনপুর তারা এসে পৌঁছলো রাত 11টায়। স্টেশনে আলো বাজনা এবং তাদের নিজস্ব ফিটন গাড়িটা সুসজ্জিত অবস্থায় তাদের জন্য অপেক্ষা করতে লাগলো। যাই হোক, বর বউ ফিটনে উঠে যাত্রা শুরু করলো। রাত নিশুতিও হয়ে গেল, কিন্তু নিশুতি হয়ে গেলেও বাজনা আলোর বাহার দেখার লোক কেউ জেগে না থাকলেও যথারীতি বাজনা বাজিয়ে আলো সাজিয়ে ফিটন ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। শেষ হলো আজকের দ্বিতীয় পর্ব এখানে।